ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমরা ফিজিক্সের যে মোশন চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা অলরেডি কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা ফিজিক্সের মোশন চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ দেখে নেব, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো, ইফ আ স্মল ড্রপ অর রেন ড্রপ ফল থ্রু এয়ার। যদি বাতাসের মধ্যে দিয়ে একটি বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে সেক্ষেত্রে ইটস ভেলোসিটি গোজ অন ইনক্রিজিং, তার বেগ ক্রমশ বাড়তে থাকবে। ইটস ভেলোসিটি গোজ অন ডিক্রিজিং, তার ভেলোসিটি অর্থাৎ বেগটা ক্রমশ কমবে। ইটস ভেলোসিটি গোজ অন ইনক্রিজিং ফর সাম টাইম অ্যান্ড দেন বিকাম কনস্ট্যান্ট। ইনক্রিজিং হবে, বাড়তে থাকবে ভেলোসিটিটা, এবং একটা মোমেন্ট আসবে যখন সেটা আর ধ্রুবক হয়ে যাবে বা কনস্ট্যান্ট হয়ে যাবে। ইটস ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট ফর সাম টাইম অ্যান্ড দেন ইটস ভেলোসিটি ইনক্রিজেস। কিছুক্ষণ কনস্ট্যান্ট থাকবে এবং তারপরে ইনক্রিজ হবে। এবার আমরা জানি যখন একটা রেনড্রপ ওপর থেকে নিচে পড়ে তখন কি হয়, সেক্ষেত্রে ভেলোসিটিটা কিন্তু ইনক্রিজ করে এবং কিছুক্ষণ পরে সেটা কি হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে তোমার যেটা আনসার হবে সেটা হবে 1-এর সি। অ্যাট হোয়াট অ্যাঙ্গেল প্রজেক্টাইল মাস্ট বি থ্রোন টু গিভ ম্যাক্সিমাম রেঞ্জ। প্রক্ষেপ সীমা, তাই না? তাহলে প্রক্ষেপ যে সীমা রয়েছে সেটি সর্বাধিক পাওয়ার জন্য একটা প্রজেক্টাইলকে বা প্রাসকে কত অ্যাঙ্গেলে ছোড়া উচিত। আমরা জানি যে ফর্মুলাটা তোমাদের করিয়েছিলাম যখন ক্লাস করিয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে যে আর হয় অর্থাৎ রেঞ্জ, সেটা কি হয়, প্রাথমিক বেগ ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি। এখন দেখো, এটা যদি এই থিটা যদি 45 ডিগ্রি হয়ে যায় তাহলে কি হবে, 45 তাহলে 245 তাহলে কি 90, তাহলে সাইন 90 হয়ে যায়। তাহলে সাইন 90-র ভ্যালু কী হয়, সব থেকে বেশি হয় 1, মানে সাইন 0, সাইন 30, সাইন 60, সাইন 90 যদি করো তো সব থেকে সাইনের ভ্যালু যেটা বেশি হয় 1 হয়, সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রিতে। তাহলে এটা সাইন 90 ডিগ্রি কখন হচ্ছে, যখন থিটা 45 হচ্ছে, তাই না? তাহলে 45 যখনই হয়ে যাবে তখন দেখো এটা যদি থিটা 45 হয় তাহলে এটা 90, তাহলে এটা হয়ে যাবে দেখো সাইন 90 ডিগ্রি বাই জি। তখন এটার ভ্যালু যেটা হবে ইউ স্কোয়ার বাই জি। উপরে আর কিছু থাকবে না, শুধু ইউ স্কোয়ার বাই নিচে জি। সাইন থিটা তো 1 হয়ে গেল। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় পাচ্ছ, যখন অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। এরপরে দেখো, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ নোন অ্যাজ। সরণের হারকে আমরা কি বলি, সরণের হারকে আমরা যেটা বলি ভেলোসিটি, তাই না? তাহলে আনসার হবে ভেলোসিটি, কারণ সরণের একটা কি আছে, নির্দিষ্ট অভিমুখ রয়েছে, ভেলোসিটির একটা নির্দিষ্ট অভিমুখ রয়েছে, কারণ ভেলোসিটিকে আমরা ডিনোট করি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ডাজ দ্য স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ রিপ্রেজেন্টস। এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ, মানে এখানে তোমার টাইম, এইদিকে তোমার ভেলোসিটিটাকে ডিনোট করা হয়। এবার ধরো এক্ষেত্রে কি হয়, যদি যখন কোনো বস্তুটা হয়তো কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে তখন এরকম হয়, আবার যখন পজিটিভ কোনো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, তাই না, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, তাহলে এখান থেকে সেটা কি হয়ে যাবে, তখন তোমার হয়ে যায় এখান থেকে, মানে প্রারম্ভিক একটা বেগ ছিল, ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু 0 ছিল না, আর ইনিশিয়াল বা প্রারম্ভিক ভেলোসিটি যদি 0 থাকে তাহলে এরকমভাবে আমরা ড্র করি, তাই না, 0 থেকে কনস্ট্যান্ট মানে অ্যাক্সিলারেশন নিয়ে এগোচ্ছে বস্তুটি। তাহলে যাই হোক, এই যে স্লোপ, এই স্লোপটা কি ডিনোট করে, এই স্লোপটা ডিনোট করে তোমার অ্যাক্সিলারেশন। তোমার আনসার হয়ে যাবে বি, অ্যাক্সিলারেশন। নেক্সট কোয়েশ্চেন বলেছে, দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ নোন অ্যাজ। বেগ পরিবর্তনের হার, যদি সেটা বৃদ্ধি হয় তাহলে অ্যাক্সিলারেশন, আর যদি সেটা ডিক্রিজ করে তাহলে রিটার্ডেশন, তাই না, বাড়লে সেটা ত্বরণ হয়, আর যদি ভেলোসিটি ক্রমশ কমতে থাকে তাহলে সেটা মন্দন হয়। তাহলে এখানে মন্দনের কোনো অপশান নেই, কিন্তু অ্যাক্সিলারেশন বা ত্বরণের অপশান রয়েছে। তাহলে বেগের পরিবর্তনের হারকে আমরা বলবো অ্যাক্সিলারেশন, সেটা বৃদ্ধিও হতে পারে, কমও হতে পারে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে,
দ্য ডাইরেকশন অফ নেগেটিভ অ্যাক্সিলারেশন ইজ দ্য অপোজিট অফ নেগেটিভ অ্যাক্সিলারেশন, তাই না, ঋণাত্মক ত্বরণ। তাহলে দেখো এর অভিমুখটা মানে কি হয়, মানে কার সঙ্গে অপোজিট হয়। আমরা জানি যে ধরো কোনো বলকে যদি উপরের দিকে আকাশের দিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে ছুড়ে দিলে কি হয়, বস্তুটির বেগ থাকে কোন দিকে, উপরের দিকে, আর ত্বরণ থাকে সবসময় নিচের দিকে, নিম্ন অভিমুখে হয়। তাহলে যাই হোক, ত্বরণের এবং বেগের অভিমুখ কিন্তু আলাদা আলাদা হতে পারে, মানে বিপরীত দিকেও কিন্তু হতে পারে। সবসময় যে একই দিকে মানে ত্বরণের অভিমুখ এবং বেগের অভিমুখ হবে তা কিন্তু নয়। যখন ঋণাত্মক ত্বরণ হয় তখনও কিন্তু কি হতে পারে, ত্বরণের অভিমুখ যেদিকে তার ঠিক বিপরীত দিকে বেগের অভিমুখ হয়। তাহলে এক্ষেত্রে তোমার যে অপশান হবে সেটা হচ্ছে 6A, ভেলোসিটি। নেক্সট যে প্রশ্নটা দিয়েছে, এ পার্টিকেল ইজ মুভিং ইন আ সার্কুলার পাথ অফ রেডিয়াস r, ফাইন্ড আউট দ্য ডিসপ্লেসমেন্ট হোয়েন দ্য পার্টিকেল ইজ অন হাফ ওয়ে অফ দ্যাট সার্কেল। মানে একটা পার্টিকেল এরকমভাবে সার্কেলে কিন্তু সে কী করছে, রোটেট করছে, মুভ করছে, তাই না। তাহলে যখন এই রেডিয়াসটা কত বলেছে, আর, ফাইন্ড আউট দ্য ডিসপ্লেসমেন্ট হোয়েন দ্য পার্টিকেল ইজ অন দ্য হাফ ওয়ে। তাহলে ধরো এই জায়গা, এই পজিশন থেকে সে শুরু করেছে, এই পজিশন থেকে শুরু করে সে কি হয়েছে, এই পজিশনে এসছে। তাহলে এই পজিশনে যখনই এসছে তখন জিজ্ঞাসা করেছে তার ডিসপ্লেসমেন্ট কত হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা জানি যে প্রারম্ভিক পজিশন এবং ফাইনাল পজিশন, মানে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে স্ট্রেট লাইন ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সটা। এটা যদি রেডিয়াস হয় তাহলে এটাও রেডিয়াস, এটা যদি রেডিয়াস হয় তাহলে এই পুরোটা কি, ডায়ামিটার। একটা বৃত্তের ব্যাস কত হয়, 2r, ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে যদি ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস কত হবে, 2r। তাহলে এখানে অপশান কত হবে, 2r, তাই না। হাফ ওয়েতে গেছে, মানে এখান থেকে হাফ ওয়ে মানে এই ডিস্টেন্সটা পৌঁছাচ্ছে, তখন ডিসপ্লেসমেন্ট মানে এই যে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে সেটা ব্যাস বোঝাচ্ছে, অর্থাৎ ডায়ামিটার অফ দ্য সার্কেল বোঝাচ্ছে। তাহলে এই ডায়ামিটার, এই সার্কেলের ডায়ামিটার কত, যদি রেডিয়াস হয় r তাহলে ডায়ামিটার হবে 2r। তাহলে তোমার অপশান হয়ে যাবে 2r। নেক্সট কোয়েশ্চেন, ডিস্টেন্স কভার্ড বাই আ বডি ইজ 0, হোয়াট উইল বি ইটস ডিসপ্লেসমেন্ট। একটি বডি বা একটা পার্টিকেল যেখানে আছে সেখানেই কিন্তু স্টপ রয়েছে, তার কারণ কি, তার দেখো ডিস্টেন্স কোনো কভার করেনি, তার ডিস্টেন্স কভার কত, 0, মানে কি সে ইনিশিয়াল পজিশনেই কিন্তু রয়েছে, তাহলে ডিসপ্লেসমেন্ট অবশ্যই কী হবে, 0 হবে। কিন্তু যদি অপোজিটটা দিত, মানে ধরো একটা পার্টিকেল এখান থেকে এখানে গেল, তারপরে এখানে পৌঁছলো, যদি আবার ফাইনাল পজিশনে ফিরে আসে, মানে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে পৌঁছলো, সি থেকে আবার এতে পৌঁছলো, তাহলে দেখো ফাইনাল পজিশন ইনিশিয়াল পজিশনের মতোই হয়ে গেল, তাই না। যেখানে ছিল বস্তুটি প্রথমে, আবার সেই ওই জায়গাতে এসে পৌঁছলো। তাহলে এক্ষেত্রে দেখো ডিসপ্লেসমেন্ট কিন্তু 0 হয়ে যাবে, তাই না। তাহলে ঠিক অপোজিট কন্ডিশন মনে রাখবে, যে যদি ডিস্টেন্স যদি কভার্ড বাই আ বডি 0 হয় তাহলে ডিসপ্লেসমেন্ট সবসময় 0 হবে, তাই না। যদি ডিস্টেন্স 0 হয় ডিসপ্লেসমেন্ট 0 হতে বাধ্য। কিন্তু ডিসপ্লেসমেন্ট যদি 0 হয় তাহলে কিন্তু ডিস্টেন্স কভার থাকতেও পারে, তাই না। যেমন এক্ষেত্রে দেখো ডিস্টেন্স করে এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা পুরোটাই কিন্তু ডিস্টেন্স কভার, মানে পুরো জায়গাটাই কিন্তু সে গেছে, তাই না। তাহলে ডিস্টেন্স কভার কখনোই আমরা 0 বলতে পারবো না। কিন্তু এই বস্তুটা এ থেকে বিতে গিয়ে সিতে গিয়ে আবার এতে পৌঁছলো, মানে ডিসপ্লেসমেন্ট কি, প্রাথমিক পজিশন আর অন্তিম পজিশন দুটোই কিন্তু সেম, তাই জন্য ডিসপ্লেসমেন্ট 0। তাহলে এর অপোজিটটা দিলে কখনোই কিন্তু সেটা 0 নাও হতে পারত। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ চেঞ্জেস হোয়েন আ পার্টিকেল ইজ ইন ইউনিফর্ম সার্কুলার মোশন। যখন একটা পার্টিকেল ইউনিফর্ম সার্কুলার মোশনে যাচ্ছে, তাই না, মানে একই রকম সে কিন্তু দ্রুতিতে ঘুরছে, তাহলে সেক্ষেত্রে কোন জিনিসটা কি হবে, চেঞ্জ হবে, পরিবর্তন হবে। দেখো স্পিড বলেছে, স্পিড তো ডিরেকশনের উপর ডিপেন্ড করে না, তাহলে স্পিডটা যেহেতু ইউনিফর্ম রয়েছে তাই জন্য স্পিডটাও কিন্তু ইউনিফর্ম থাকবে, মানে সম দ্রুতি সম্পন্ন হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। তারপরে দেখো রিলেটিভ ভেলোসিটি তো মানে অন্য একটা বস্তুর সাপেক্ষে আমরা কল্পনা করি, তাহলে এটাও হবে না, তাহলে এই অপশানটাও নয়, এই অপশানটাও নয়। মাস, ভর কখনো বস্তুর পরিবর্তন হয় না।
ডাইরেকশনটা চেঞ্জ হয়। দেখো এইখানে যখন বস্তুটা থাকে ডিরেকশনটা এদিকে, আবার এখানে যখন বস্তুটা থাকে তখন ডিরেকশন কিন্তু এইভাবে, এখানে যখন থাকে বস্তুটি তখন ডিরেকশন এইভাবে। তাহলে সর্বদা কিন্তু কী হচ্ছে, সার্কুলার মোশনে বস্তুটির ডিরেকশন বা অভিমুখ পাল্টে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে তোমার কোনটি চেঞ্জ হয় বলেছে, তাহলে অপশান হবে ডিরেকশন বা অভিমুখ। নেক্সট বলেছে ইফ দ্য স্পিড অফ এ বডি ইজ জিরো, একটি বস্তুর স্পিড হচ্ছে জিরো মানে দ্রুতি শূন্য, তাহলে এর ভেলোসিটি কি হতে পারে, হোয়াট ক্যান বি ইটস ভেলোসিটি। দেখো ইট মে বি জিরো বলেছে, জিরো হতে পারে, এখানে বলেছে ইট কান্ট বি জিরো, এটা জিরো হবে না, শূন্য হবে না, নেগেটিভ ঋণাত্মক, ইট মাস্ট বি জিরো। যাই হোক, বস্তু বা কণা তার যদি দ্রুতি শূন্য হয়, তাই না, মানে সেটা মুভ করছে না, ফিক্সড আছে এক জায়গায়, তাহলে সেক্ষেত্রে তার ভ্যালুসিটি কী হবে, জিরো হবে, অবশ্যই জিরো হতে বাধ্য। তাহলে এক্ষেত্রে ইট মাস্ট বি জিরো। কিন্তু অপোজিট কন্ডিশন যদি দিয়ে দিত যে ইফ দ্য ভেলোসিটি অফ আ বডি ইজ জিরো হোয়াট ক্যান বি ইটস স্পিড, তাহলে তার স্পিড কিন্তু থাকতে পারে, তাই না। তাহলে এক্ষেত্রে এই যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে তোমার স্পিডটা মানে দ্রুতিটা শূন্য, দ্রুতি শূন্য মানে সে বস্তুটা মুভ করেনি, তাহলে সেক্ষেত্রে এর ভেলোসিটিটাও কিন্তু কী হবে, জিরো হবে। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, আ বডি মুভস উইথ ভেলোসিটি v1 ফর টাইম t1 সেকেন্ড অ্যান্ড v2 ফর টাইম t2 সেকেন্ড ইন দ্য সেম ডিরেকশন, ইটস অ্যাভারেজ ভেলোসিটি উইল বি, মানে একটি পার্টিকেল একটি বস্তু এই যে পজিশনটা এতটা ডিস্টেন্স হয়তো গেল কি, সে v1 স্পিডে গেল, সময় নিল t1, এরপর নেক্সট এই যে ডিস্টেন্সটা রয়েছে সেটা সে গেল v2 স্পিডে এবং সময় নিল t2। তাহলে এক্ষেত্রে এই যে এক্ষেত্রে দেখো অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, দেখো এক্ষেত্রে যে ভেলোসিটি আর এক্ষেত্রে যে ভেলোসিটি এই দুটোকে যোগ করে কী করতে হবে, মোট সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে তোমার যেটা আনসার হবে v1 t1, আর এই জায়গাটা কত হচ্ছে v2 t2 বাই মোট সময় কত, মোট সময় দেখো t1 প্লাস t2। তাহলে এক্ষেত্রে অপশান তোমার দেখো এই যে v1 t1 প্লাস v2 t2 বাই t1 প্লাস t2। এক্ষেত্রে দেখো সবগুলো কিন্তু আলাদা আলাদা দিয়েছে, এক্ষেত্রে দেখো যেটা দিয়েছে v1 t2 দিয়েছে, তাই না, তাহলে এটা কিন্তু ভুল, এগুলো সবগুলোই ভুল, অপশান তোমার ডি কারেক্ট। চলে যাব লাস্ট প্রশ্নে, ম্যাচ দ্য কলামস। দেখো মোশন অফ বিলিয়ার্ডস বল, মোশন অফ ফ্লাইং বার্ড, মোশন অফ আ কার অন আ স্ট্রেট রোড, এক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল মোশন না টু ডাইমেনশনাল না থ্রি ডাইমেনশনাল সেটা ম্যাচ করতে বলেছে। এবার দেখো যখন কোনো একটা পার্টিকেল বা একটা বডি যখন একটা অ্যাক্সিসের ওপরে যখন তার মোশন হয় তাকে সেটা আমরা ওয়ান ডাইমেনশনাল বলি, যখন এক্স এবং ওয়াই দুটো অ্যাক্সিসেই কিন্তু তার মানে মোশন হয়, মানে বস্তুটি গতিশীল হয় দুটো অ্যাক্সিস বরাবর, তাহলে সেক্ষেত্রে টু ডাইমেনশনাল, এবং তিনটে অ্যাক্সিসে যদি হয় তাহলে সেটাকে আমরা বলি থ্রি ডাইমেনশনাল বা 3D। তাহলে এক্ষেত্রে দেখো যখন একটা বিলিয়ার্ড বল এগোচ্ছে তখন সে কি করছে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটো অ্যাক্সিস বরাবরই কিন্তু সে এগোচ্ছে, তাই না, তাহলে এর যে মোশন হবে সেটা হবে টু ডাইমেনশনাল। মোশন অফ এ ফ্লাইং বার্ড, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস তিনটে অ্যাক্সিস বরাবরই কিন্তু তার কিন্তু গতি থাকে, তাহলে পাখিটা কখনো ওপর এবং নিচ হয়, আশেপাশেও মুভ করে, তাহলে তার ক্ষেত্রে এটা থ্রি ডাইমেনশনাল মোশন হবে। আর মোশন অফ আ কার অন আ স্ট্রেট রোড বা স্ট্রেট লাইন, যদি একদম স্ট্রেট লাইন বরাবর সে যায়, তাই না, তাহলে এর হচ্ছে একটি ডিরেকশনেই কিন্তু তার মোশনটা থাকে, তাহলে এর হয়ে যাবে ওয়ান ডিরেকশন। তাহলে দেখো A2 B3 C1, তাহলে A2 এটা নয় এটাও নয়, দেখো A2 B3 C1, তাহলে এটাই হয়ে যাবে তোমার কারেক্ট অপশান। তাহলে আজকের ক্লাসে এতটাই, নেক্সট ক্লাসে আমি আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ শুধুমাত্র মোশন চ্যাপ্টারের উপরে সেরকম আমরা এমসিকিউ নিয়ে আসব, এবং এই এমসিকিউ যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা নিউটনস ল অফ মোশন চ্যাপ্টারটি স্টার্ট করে দেব। তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।